বাঁধ ভাঙা উল্লাসে মাতোয়ারা শিক্ষার্থীরা। এসএসসি পরীক্ষায় পাশের হারে এবারও এগিয়ে মেয়েরা। যশোরে সর্বোচ্চ 92%, মোট জিপিএ 5 1,81,000-এর বেশি। অনেক ভালো লাগতেছে আজকে যে আনন্দ, এই আনন্দ কাউকে বোঝানো যাবে না। জিপিএ 5 পেয়েছি, আমি অনেক খুশি। আদার্স ডে আমাদের মায়েরা তো আরো খুশি যে আমরা এত ভালো করেছি। আজকে যেহেতু মা দিবস, আমার মায়ের অবদান অনেক বেশি। আমি অনেক খুশি, আল্লাহর দরবারে অনেক শুকরিয়া। আশানুরূপ ফলাফল পাইছি, প্রত্যাশা যেমন ছিল তার থেকে বেশি পাইছি। শিক্ষা খাতে ব্যয়কে বিনিয়োগ হিসেবে দেখছে সরকার। ছেলেরা কেন পিছিয়ে পড়ছে খোঁজ নিতে বললেন প্রধানমন্ত্রী। কিন্তু ছেলেরা পিছিয়ে আছে কেন এখন সেটা আমাদের দেখতেই হবে, বের করতেই হবে। এটাও আপনারা একটু দয়া করে একটু যার যার বোর্ডে আপনারা একটু খোঁজ নেন। কারণ আপনারা জানেন ইদানিং একটা দেখা যাচ্ছে কিশোর গ্যাং নামে। কেন ছেলেমেয়েরা এই পথে যাবে? এটা তো আমাদের জন্য গ্রহণযোগ্য না। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছে আমি শায়লা রহমান ইমা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জবাবদিহিতা না থাকায় শিক্ষা খাতকেও দলীয়করণ করছে সরকার। পাচার হচ্ছে মেধা, দাবি মির্জা ফখরুলের। আওয়ামী লীগের বিরুদ্ধে দেশকে সংকটে ফেলার অভিযোগ। অনিশ্চয়তার গ্যারাকলে প্রায় 12,000 হজযাত্রী। ভিসা ইস্যুর মেয়াদ শেষ হওয়ায় দুশ্চিন্তা। এজেন্সিগুলোর গাফিলতিকে দায়ী করছে হজ অফিস। মেয়াদোত্তীর্ণ ইঞ্জিন দিয়ে চলছে রেলওয়ে। জরুরি প্রয়োজনে ব্যবহার করা ইমার্জেন্সি ব্রেকও নষ্ট। নিরাপত্তা নিয়ে শঙ্কিত খোদ চালক। বাড়ছে দুর্ঘটনা, কমছে ট্রেনের গতি। এবং মার্কিন নিষেধাজ্ঞা বাস্তবায়ন বিষয়ক সাবেক পরিচালক হচ্ছেন বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত ডেভিড মিল। কর্মরত চীনে। খুব একটা পরিবর্তন আসবে না পররাষ্ট্রনীতিতে, বলছেন কেউ কেউ। এসএসসি ও সমমানের ফল প্রকাশের খবর। এসএসসি ও সমমান পরীক্ষার ফল পেয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মাতে শিক্ষার্থীরা। সারা দেশে মোট পাশ করেছে 16,72,153 জন। কৃতকার্যের হার 83.4%। পাশের হারে শীর্ষে রয়েছে যশোর বোর্ড। মোট জিপিএ 5 পেয়েছে 1,82,129 জন। এবারও পাশের হার জিপিএ 5 সহ সব ক্যাটাগরিতে এগিয়ে রয়েছে মেয়েরা। উচ্ছ্বাসের পাশাপাশি বাবা মা এবং শিক্ষকের অবদানের কথা স্মরণ করতে ভোলেনি শিক্ষার্থীরা। এক দশকের লালিত স্বপ্নকে হাতে ছুঁয়ে দেখার আনন্দে এই বাঁধ ভাঙা উচ্ছ্বাস। তাই উচ্ছ্বাসের অনুভূতিটাও যেন ঢের বেশি। রোববার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করার পর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরম প্রাপ্তির আনন্দে উদ্বেলিত শিক্ষার্থীদের ঢল নামে। নানা বাধা মাড়িয়ে কাঙ্ক্ষিত ফল পেয়ে খুশি শিক্ষার্থীরা। আনন্দে অনেকেই হারিয়ে ফেলেছেন অনুভূতি প্রকাশের ভাষাও। অনেক ভালো লাগতেছে। আমি এক্সপেক্ট করি না এত ভালো রেজাল্ট আসবে। আমরা দুইজনই গোল্ডেন এ প্লাস পেয়েছি এবং দুইজন আমরা একসঙ্গে পড়তে বসতাম এবং পড়াশোনার মধ্যে অনেক কম্পিটিশন ছিল দুইজনের। অর্জনে ছিল নিজের নিরলস প্রচেষ্টা, তবু পেছনের কারিগর বাবা মা আর শিক্ষকের অবদানকে তুলে ধরতে ভুলেননি আজকের মধ্যমণিরা। অনেক ভালো লাগতেছে, বাপ মাকে তো থ্যাংক ইউ, মানে সব দিছে। দিনটা ছিল মা দিবসের। কেউ কেউ বিশেষভাবে মাকে উৎসর্গ করেছে এই ফলাফল। আমার চেয়ে বেশি আমার মেয়ে, ও অনেক পরিশ্রম করছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানে আজকে যে আনন্দ, এই আনন্দ কাউকে বোঝানো যাবে না। বাবা মা আর অভিভাবকরাও আপ্লুত সন্তানের অর্জনে। সন্তান যেন মানুষের মতো মানুষ হয়, সেই চাওয়াই এখন তাদের। শুধু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নয়, মানবিক মানুষ হয়ে দেশের জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার প্রতিশ্রুতি শিক্ষার্থীদেরও। এবার ফলাফলে সারা দেশে পাশ করেছে 16,72,153 জন। পাশের হার 83.04%। পাশের শীর্ষে যশোর বোর্ড। মোট জিপিএ 5 পেয়েছে 1,82,129 জন। এবার 11টি শিক্ষা বোর্ডের অধীনে মোট 20 লাখ পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করে। 10 বছর সাধনার পর হাতে এসেছে কাঙ্ক্ষিত ফল। আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিজেদের হিসেবে প্রতিষ্ঠা করতে চায় এই শিক্ষার্থীরা। শাকির আহমেদ,
সময় সংবাদ, ঢাকা। এসএসসিতে দেশ সেরা সাফল্য অর্জন করেছে যশোর বোর্ড। গড় পাশের হার 92.32%। জিপিএ 5 পেয়েছে 20,761 জন। শিক্ষক ও বোর্ড কর্মকর্তারা বলছেন, অভিন্ন প্রশ্নে প্রাক নির্বাচনী এবং নির্বাচনী পরীক্ষা নেয় দেশ সেরা মুকুট তাদের দখলে। নানা চড়াই উতরে পেরিয়ে অবশেষে স্বপ্ন এলো হাতের মুঠোয়। কষ্টের ফল হাতে পেয়ে আকাশ ছোঁয়া আনন্দে মাতোয়ারা ছাত্রছাত্রীরা। শুধু শিক্ষার্থীরাই নয়, বাঁধভাঙ্গা উচ্ছ্বাস উল্লাসে মেতে ওঠেন অভিভাবক ও শিক্ষাগুরুরাও। এসএসসির ছাত্রছাত্রীরা পরীক্ষার ফল পেয়ে ছুটেন প্রিয় বিদ্যাপীঠের স্কুল প্রাঙ্গণে। বাদ্যযন্ত্র বাজিয়ে ক্যাম্পাসে হই হুল্লোড়ে মেতে ওঠেন তারা। তবে সারা দেশের চেয়ে যশোরে আনন্দের মাত্রাটা আরেকটু বেশি, কেননা এবছর সব বোর্ড ছাপিয়ে শীর্ষ মুকুট দখল করে যশোর বোর্ড। পাশের হারে তারাই সবচেয়ে এগিয়ে। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, গোল্ডেন এ প্লাস পেয়েছি আমি। প্রাপ্ত ফল অনুযায়ী যশোরে পাশের হার 92.32%। জিপিএ 5 পেয়েছে 20,761 জন। শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি, তাদের ও শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের কারণে এই সাফল্য এসেছে। শিক্ষক ও বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, বোর্ডের নিবিড় তত্ত্বাবধান, প্রশ্ন ব্যাংক প্রথার মাধ্যমে অভিন্ন প্রশ্নে প্রাক নির্বাচনী ও নির্বাচনী পরীক্ষা নেয় দেশ সেরা সাফল্য ধরা দিয়েছে। অনুভূতি তো অনেক ভালো, এক্সপেক্ট যা করছিলাম তার চেয়ে ভালো হয়েছে। আরো অনেক দিনের কষ্টের একটা ফলাফল, মনে একটা অন্যরকম অনুভূতি। অসাধারণ রেজাল্ট করছে আলহামদুলিল্লাহ, আল্লাহর দান। হ্যাঁ, আল্লাহ এরকম সব বাচ্চারা যখন করবে না, বাবা মার মনে বুক ভরে যাবে। এবছর যশোর বোর্ডে শূন্য পাশের কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। এদিকে পাশের হারে সবচেয়ে বেশি পিছিয়ে সিলেট বোর্ড। এই বোর্ডে পাশের হার 73.35%। লাবিব হাসান, সময় সংবাদ। মেয়েরা এগিয়ে গেলেও এসএসসি পরীক্ষার ফলাফলে কেন পিছিয়ে পড়ছে ছেলেরা, প্রশ্ন প্রধানমন্ত্রীর। প্রতিবারই তিনি নিজে বিষয়টি সামনে আনার পরও সংশ্লিষ্টরা কেন গুরুত্ব দিচ্ছেন না সে বিষয়েও হতাশা প্রকাশ করেন সরকার প্রধান। সকালে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় শিক্ষা ব্যয়কে সরকার বিনিয়োগ হিসেবে দেখছে বলেও জানান তিনি। ফুরলো দেশের 20 লাখের বেশি শিক্ষার্থীর অপেক্ষা। রেওয়াজ অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যেই প্রকাশ হলো এবারের এসএসসি ও সমমানের ফলাফল। রোববার সকাল 10টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সম্মিলিত ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এরপর এক এক করে 11টি শিক্ষা বোর্ডের পরিসংখ্যান সরকার প্রধানের হাতে তুলে দেন সংশ্লিষ্ট বোর্ড প্রধানরা। বক্তব্যে উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানান সরকার প্রধান। তবে যারা ভালো ফলাফল করতে পারেনি তাদের বিষয়ে অভিভাবকদেরও সহানুভূতিশীল হওয়ার পরামর্শ দেন তিনি। যে ফেল করছে তার নিজেই তো মনের কষ্ট, তো বাবা মা সেখানে আবার আরো কষ্ট কেন দেবে? এ সময় পরীক্ষায় অংশগ্রহণ আর ফলাফলের প্রায় সব সূচকেই মেয়েদের তুলনায় ছেলেদের পিছিয়ে পড়ার কারণ খুঁজে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন সরকার প্রধান। কিন্তু ছেলেরা পিছিয়ে আছে কেন এখন সেটা আমাদের দেখতেই হবে। দয়া করে একটু যার যার বোর্ডে আপনারা একটু খোঁজ নেন যে কি কারণে। এটা প্রত্যেকবার কিন্তু আমি বলছি, কিন্তু আমি জানি না আপনারা কি আবার চলে যেয়ে ভুলে যান না যে কি কারণে। কারণ আপনারা জানেন ইদানিং একটা দেখা যাচ্ছে কিশোর গ্যাং নামে। কেন ছেলেমেয়েরা এই পথে যাবে? এটা তো আমাদের জন্য গ্রহণযোগ্য না। এখান থেকে তাদেরকে বিরত করা, তাদেরকে একটা সুস্থ পরিবেশে নিয়ে আসা, সেটা আমাদের করতে হবে। শিক্ষায় ব্যয়কে বিনিয়োগ হিসাবে দেখা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করে চলার মতো উপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য। আর সেভাবেই আধুনিকায়ন করা হচ্ছে শিক্ষাক্রম। শিক্ষিত জনগোষ্ঠী ছাড়া কখনো কোনো উন্নতি করা যায় না, এটাই বাস্তবতা। এবং সেই জন্যই আমাদের সরকার সবসময় আমরা শিক্ষাকে সব থেকে গুরুত্ব দিয়ে থাকি। আর শিক্ষায় যে অর্থটা আমরা ব্যয় করি সেটাকে আমরা ঠিক ব্যয় বলি না। এটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই বলে গেছেন যে শিক্ষায় যে অর্থ ব্যয় হয় সেটা হচ্ছে বিনিয়োগ। আমরা বিনিয়োগ করি। পরে দুপুরে সচিবালয়ে গিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফলের বিস্তারিত তথ্য ও পরিসংখ্যান তুলে ধরেন শিক্ষামন্ত্রী। পাশের হার হচ্ছে সব মিলিয়ে 83.04% এবং সর্বমোট জিপিএ 5 পেয়েছে 1,82,129 জন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সন্তানের জন্য এক মায়ের প্রাণপণ লড়াই নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। জবাবদিহিতা না থাকায় শিক্ষা খাতকেও সরকার দলীয়করণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগের বিরুদ্ধে দেশকে গভীর সংকটে ফেলার অভিযোগ তুলে তিনি বলেন, সমস্যা সমাধানের একমাত্র পথ নতুন নির্বাচনের ব্যবস্থা করা।
প্রায় 6.5 মাস পর গণমাধ্যমের মুখোমুখি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবশেষ গত বছরের 27 অক্টোবর গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছিলেন মির্জা ফখরুল। শুরুতে 8 মে অনুষ্ঠিত হওয়া দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানান বিএনপির মহাসচিব। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কে আসলো না আসলো এ নিয়ে মাথা ঘামাচ্ছে না দল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 7 জানুয়ারির একতরফা নির্বাচন করে দেশের সংকট আরও গভীর করেছে আওয়ামী লীগ। উত্তরণের একমাত্র পথ নতুন নির্বাচনের ব্যবস্থা। বিগত নির্বাচনে আওয়ামী লীগের সংকট আরো গভীর হয়েছে, সরকারের সংকট আরো গভীর হয়েছে, এবং ওনারা যদি এখনই সেটা উপলব্ধি না করেন ও নির্বাচন চেষ্টা না করেন তাহলে ভবিষ্যৎ তাদের জন্য খুব ভালো না। দুর্নীতি, দুঃশাসন, জবাবদিহিতার অভাবে সরকার দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। বলেন, শিক্ষা খাতকেও দলীয়করণ করেছে সরকার, পাচার হচ্ছে মেধা। কখন একটা রাষ্ট্র ব্যর্থ হয়? যখন সে তার অর্থনৈতিক মেরুদণ্ডটাকে ভেঙে ফেলে, যখন তার রাজনৈতিক স্ট্রাকচারটাকে ভেঙে ফেলে, সামাজিক কাঠামো ভেঙে যায়, যখন কোথাও জবাবদিহিতা থাকে না। এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো কিন্তু আপনার একটা প্রমাণ করেছে যেটা পুরোপুরি ভাবে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়ে গেছে, ফেইল্ড স্টেট হয়ে গেছে। ভারত থেকে আমদানি পণ্যের মান ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। প্রশ্ন ওঠায় সব আমদানি পণ্যের মান যাচাইয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবিও জানান বিএনপির মহাসচিব। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। হজযাত্রা নিয়ে অনিশ্চয়তায় প্রায় 12,000 মুসল্লি। সৌদি সরকার 2 দফা সময় বাড়ালেও ভিসা জটিলতা এড়াতে এবার 3য় দফা সময় বাড়াতে চিঠি দিয়েছে মন্ত্রণালয়। এমন বাস্তবতায় এজেন্সিগুলোর গাফিলতিকে দায়ী করলেও শেষমেশ সবাই হজে যেতে পারবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, এখন অপেক্ষা 5,000 কিলোমিটার পাড়ি দেওয়ার। হজযাত্রার 4র্থ দিনেও উচ্ছ্বাসের কমতি ছিল না মুসল্লিদের চোখে মুখে। কেউ এসেছেন পরিবার পরিজন নিয়ে, আবার কেউ পবিত্র কাবার পথ ধরেছেন জীবনসঙ্গীর হাত ধরে। তবে সবার চাওয়া একটাই, মুসলিম উম্মার শান্তি কামনা। আশকোনা হজ ক্যাম্পে ভোগান্তি নেই মুসল্লিদের, তবে কাটেনি ভিসা জটিলতা। সৌদি সরকারের ভিসা দেওয়ার মেয়াদ শেষ হলেও রোববার দুপুর পর্যন্ত ভিসা পাননি 11,167 জন হজযাত্রী। ধর্ম মন্ত্রণালয় ও হাবের তথ্য অনুযায়ী অন্যান্য বছরের তুলনায় এবার বেশ আগেভাগেই শুরু হয়েছে হজ কার্যক্রম। আবার নির্ধারিত সময়ের পরও ভিসা প্রদানের 2 দফা মেয়াদও বাড়িয়েছে সৌদি সরকার। প্রশ্ন হচ্ছে, তারপরও কেন এত মুসল্লির ভিসা কার্যক্রম সম্পন্ন করা যায়নি? ভিসা জটিলতার জন্য অনেকেই দায়ী করছেন এজেন্সিগুলোর সদিচ্ছার অভাবকেই। তবে হাব বলছে ত্রুটি খতিয়ে দেখছেন তারা। সৌদি সরকারের বেঁধে দেয়া সময়ের মেয়াদ শেষ হয়েছে 11 মে রাত 12টায়। তবে 3য় দফায় ভিসার আবেদনের সময় বাড়ানোর জন্য বাংলাদেশের পক্ষ থেকে চিঠি দিয়েছে মন্ত্রণালয়। তাই হজযাত্রীদের ভিসা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পবিত্র হজ পালনে এবছর 83,609 জন নিবন্ধন করেছেন, আর ঢাকা থেকে এরই মধ্যে সৌদি পৌঁছেছেন প্রায় 13,000 হজযাত্রী। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ। সাভারের ধামরায়ে 4তলা ভবন হেলে পড়েছে পাশের 6তলা ভবনের উপর। এ নিয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থলে আছেন রিপোর্টার মোজাফফর হোসেন জয়। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি রয়েছি ধামরাইয়ের যে রাজধানী যে প্রকল্পটি রয়েছে, যেখানে আপনার ভবন হেলে পড়েছে এবং যে খবরে উৎসুক জনতার এখানে ভিড় জমেছিল। ইতিমধ্যে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে সেটি হচ্ছে যে এই ভবনটি মূলত অনুমোদনবিহীন একটি ভবন ছিল, যেটি একটি চলাচলের রাস্তা ছিল, সেইখানেই মূলত 4তলা একটি ভবন তৈরি করা হয়েছিল। আমরা যদি একটু দর্শকদের দেখাতে চাই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মূলত যে 10 ফিট বাই 40 ফিট প্রশস্তের একটি রাস্তা, যেখানের উপরে তৈরি করা হয়েছে একটি 4তলা ভবন। এই 4তলা ভবনের যে অংশটি সেটি হেলে পড়েছে ঠিক পাশেই থাকা, অর্থাৎ পূর্ব পাশে থাকা একটি 6তলা ভবনের উপরে, যার ফলে কিন্তু কালকে সন্ধ্যা থেকে এই খবরটি যখন চাউর হয় তখন কিন্তু এখানে ছুটে আসেন স্থানীয় পৌর মেয়র সহ প্রকৌশলী অধিদপ্তরের যে কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এখানে আজকেও এসেছিলেন। ফায়ার সার্ভিস সহ বিভিন্ন কর্মকর্তারা এসেছেন এবং তারা কিন্তু পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে তারা যেটি আমাদেরকে জানিয়েছেন সেটি হচ্ছে যে মূলত এই ভবনটি নির্মাণকালীন সময়ে কিন্তু
কোনো অনুমোদন নেওয়া হয়নি, যার ফলে এই ভবনটি ত্রুটিপূর্ণ রয়েছে এবং ভবনটি অনুমোদন না থাকার কারণেই মূলত ভবনটি হেলে পড়েছে। যেটি তারা বলেছেন যে কোনোভাবেই হোক ইতিমধ্যেই 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি তৈরি করা হয়েছে, যেখানে আপনার এখানকার নির্বাহী কর্মকর্তা, যিনি স্থানীয় নির্বাহী কর্মকর্তা, তাকে প্রধান করে এবং স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের যে প্রকৌশলী রয়েছেন সেই তার সমন্বয়ে 5 সদস্যের একটি কমিটি করা হয়েছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে একটি প্রতিবেদন দাখিল করার কথা বলেছেন পৌর মেয়র, এবং সেটি তারপরেই সিদ্ধান্ত হবে যে ভবনটি ভেঙে ফেলা হবে কিনা। তবে ইতিমধ্যেই যেটি এখানে ঘোষণা করা হয়েছে সেটি হচ্ছে স্থানীয় পৌর মেয়র বলেছেন যে 2টি ভবনের যে বাসিন্দা রয়েছে তাদেরকে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বিশেষ করে 6তলা যে ভবনটি রয়েছে পূর্ব পাশে, সেই ভবনে যত যে বাসিন্দা ছিল তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে, একই সাথে 4তলা ভবনের বাসিন্দাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এখানে যেখানে পৌরসভার যে কোড অফ কন্ডাক্ট রয়েছে সেই কোড অফ কন্ডাক্ট মানা হয়নি বলে পৌর মেয়র আমাদেরকে জানিয়েছেন। তো ধামরাইয়ের ভবন হেলে পড়ার তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম সাভারের ধামরাইয়ে। রাজধানীর মহাখালী বাস স্ট্যান্ড থেকে ছাড়া দূরপাল্লার বাসে গেটলক পদ্ধতি চালু হয়েছে। এই পদ্ধতিতে নির্দিষ্ট স্থান ছাড়া যাত্রী তোলা যাবে না। মহাখালী বাস স্ট্যান্ড থেকে ছেড়ে বনানী, কুর্মিটোলা, খিলক্ষেত এবং সবশেষ আবদুল্লাপুর থেকে যাত্রী নিয়ে নিজ নিজ গন্তব্যে যেতে পারবে বাস। এই নির্দিষ্ট স্থানের বাইরে যাত্রী ওঠালে ব্যবস্থা নেবে পুলিশ। এদিকে এমন আইন চালু করায় যাত্রীরা জানিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। আমাদের মহাখালী টার্মিনাল থেকে যত গাড়ি চলাচল করে যে সকল ডিস্ট্রিক্টে, টার্মিনাল থেকে যে মহাখালী থেকে যে গাড়িগুলি, সব গাড়ি এই নিয়মের আওতার মধ্যে থাকবে। আমাদের উদ্দেশ্য হলো যানজট নিরসন করা এবং জনগণের দুর্ভোগ কমানো। গাড়ি সাইড রাখা হয়েছে, ওইখান থেকে গাড়ি চাললে আমি নিয়ে যাবো, কিন্তু এরকম আর লুক উড়াবো না। স্বাধীনতার সময় বাংলাদেশের রেল বহরে ইঞ্জিন ছিল 486টি, যা এখন কমে দাঁড়িয়েছে 263টিতে, যার 70% মেয়াদোত্তীর্ণ। এমনকি মেরামতের জন্য এসব লোকোমোটিভের যন্ত্রাংশও পাওয়া যায় না। এতে প্রতি বছর বাড়ছে দুর্ঘটনা, কমছে ট্রেনের গতি। বিশেষজ্ঞরা বলছেন এখনই নতুন ইঞ্জিন কেনা না হলে হুমকির মুখে পড়বে রেল ব্যবস্থা। এসব স্বীকার করে রেল বলছে সংকট কাটাতে উদ্যোগ নেওয়া হয়েছে। নাজমুস সালিহির রিপোর্ট। প্রতিদিন হাজার হাজার যাত্রী নিয়ে ঢাকা দেওয়ানগঞ্জ রুটে চলাচল করে ভাওয়াল এক্সপ্রেস। যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে ট্রেনটিতে ব্যবহার করা হয় 2300 সিরিজের 14 নম্বর ইঞ্জিন। কানাডা থেকে 1968 সালে কেনা হয় ইঞ্জিনটি, যার মেয়াদ পেরিয়ে গেছে 30-35 বছর আগেই। ইঞ্জিনের ভেতরের অবস্থা খুবই করুণ। কোনো ইলেকট্রিক ডিভাইসই এখন আর কাজ করে না। চালকের 3টি হ্যান্ড ব্রেকের 2টি বিকল, ইঞ্জিনের সেফটি ডিভাইস, ডেডম্যান ফুট প্যাডেলের 2টি বিকল। দুর্ঘটনার সময় ব্যবহার করা এমার্জেন্সি ব্রেকই নাই মেয়াদ উত্তীর্ণ ইঞ্জিনটিতে। আমার পাশে অটোমেটিক নাই, এখন তো যদি এলএম সাহেব কন্ট্রোল না করে তো আমি ব্রেক নাই, আমি তো কিছুই করতে পারবো না। কমলাপুরে দেখা যায় ঢাকা নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী 2500 সিরিজের ইঞ্জিন দিয়ে চলছে শান্টিং এর কাজ। এই ইঞ্জিনটির ব্রেক চাকার সঙ্গে বেঁধে রাখা হয়েছে বেড়া বাঁধার সাধারণ জিআই তার দিয়ে। এই যে নষ্ট, আপনারা লিখিত দিয়ে জানান নাই, কোনো কাম হয় না। কমলাপুর ওয়ার্কশপের কর্মীরা বলছেন দেশের 70% ইঞ্জিনের মেয়াদ পেরিয়ে গেছে বহুকাল আগেই। এমনকি পুরানো ইঞ্জিন মেরামতের যন্ত্রাংশও এখন আর পাওয়া যায় না। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন দ্রুত সংকট সমাধানে উদ্যোগ না নিলে হুমকির মুখে পড়বে রেল। ইঞ্জিনগুলি যদি আমরা অতি দ্রুত কেনার ব্যবস্থা না করি, আসলে আমাদের রেল পুরো ব্যবস্থাপনায় আমি মনে করি একটা খাদের কিনারায় চলে যাবে। তবে রেল কর্তৃপক্ষ বলছে এই ব্যাপারে নেওয়া হয়েছে উদ্যোগ। মিটার গেজে 50টা লোকোমোটিভ সেটি আসবে 2030-এর মধ্যে। এটা মোটামুটিভাবে সব সংকটই কেটে যাবে। আর ইঞ্জিন সংকটের কারণে প্রতিনিয়ত শিডিউল বিপর্যয়ের বিপাকে পড়ছেন যাত্রীরা। গত এক যুগে রেলের উন্নয়নে খরচ হয়েছে 1.5 লাখ কোটি টাকা, অথচ এখনও রেলের যাত্রী পরিবহন চলছে 70% মেয়াদ উত্তীর্ণ ইঞ্জিন দিয়েই। এর কারণে প্রতি বছর কমছে ট্রেনের গতি, বাড়ছে দুর্ঘটনা। নাজমুস সালিহি, সময় সংবাদ, ঢাকা। প্রথমবারের মতো রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রতিনিধি দল। ক্যাম্পের পরিস্থিতি পর্যবেক্ষণ, রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করে নানা কার্যক্রম ঘুরে দেখছেন তারা।
রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি জেনে সংকট নিরসনে সুপারিশমালা প্রণয়নের জন্য এই পরিদর্শন বলে জানিয়েছেন কমিটির সভাপতি AK আব্দুল মোমেন। কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্প, এই ক্যাম্পকে বলা হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ আশ্রয় শিবির, যেখানে গেল 7 বছর ধরে বসবাস করছে 9 লাখের বেশি রোহিঙ্গা। প্রথমবারের মতো এই ক্যাম্প পরিদর্শনে আসে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি। সকালে কমিটির সভাপতি AK আব্দুল মোমেনের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল পৌঁছায় ক্যাম্প 4 এক্সটেনশনে। সেখানে ঘণ্টাব্যাপী রোহিঙ্গাদের রেশন বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন তারা। আমরা 7 বছর এখানে সহ্য করেছি, কেউ আমরা লয়ে যেতে পারে না, সেই জন্য আমরা কোশিশ করি আমরা দেশে আমরা যাবো। আর যদি কি করে বলে হলে পুরা করে বলে হলে আর এখনো ফিরে দেওয়ার মেম্বারে ফিরে দেওয়ার বলে তৈরি আছি। আন্তর্জাতিক বিশ্বের সহযোগিতা চেয়েছে, তারই প্রেক্ষিতে তাদের নিরাপত্তা নিশ্চিত করে তাদেরকে সেখানে প্রত্যাবর্তনের দাবি তারা তুলেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জানালেন, মূলত রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি জানা এবং সংকট নিরসনে সুপারিশমালা প্রণয়নে তারা ক্যাম্প পরিদর্শন করেন। আমরা সরজমিনে দেখতে চাই আসলে কি হচ্ছে, কারণ এটা এভরিডে বিকামিং মোর কমপ্লেক্স। আমাদের স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব হচ্ছে ওয়াচডগ অফ দ্য ফরেন মিনিস্ট্রি। আমরা ফরেন মিনিস্ট্রি এবং সরকারকে সুপারিশ করব যে এই করলে বোধহয় ভালো। কমিটির সভাপতি ছাড়াও প্রতিনিধি দলে রয়েছেন নুরুল ইসলাম নাহিদ রাজ্জাক, হাবিবুর রহমান ও জারা জাবিন মাহবুব। 1 বছর 2 বছর এভাবে করে 7 বছর ধরে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে বসবাস করছে মিয়ানমারের 12 লাখের বেশি রোহিঙ্গা নাগরিক। তাদের ফেরাতে দুদেশের মধ্যে চুক্তি হলেও এখনো পর্যন্ত মিয়ানমারের অনীহার কারণে একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠানো সম্ভব হয়নি। উখিয়ার কুতুপালং ক্যাম্প থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। মার্কিন নিষেধাজ্ঞা বাস্তবায়ন বিষয়ক সাবেক পরিচালক হচ্ছেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ডেভিড মিল। বর্তমানে কর্মরত আছেন চীনে, তবে তার আমলে ঢাকা মার্কিন পররাষ্ট্রনীতিতে খুব একটা পরিবর্তন আসবে না বলে মনে করছেন কেউ কেউ। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্টে বিস্তারিত। প্রায় 10 বছর আগে বাংলাদেশের মার্কিন দূতাবাসে উপমিশন প্রধান হিসেবে কাজ করা ডেভিড স্লেটন মিল আবারও ফিরছেন ঢাকার পুরনো কর্মস্থলে। তবে এবার দায়িত্ব নেবেন মিশন প্রধান হিসেবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশে পিটার হাসের জায়গায় নতুন রাষ্ট্রদূত হিসেবে ডেভিড মিলকে মনোনয়ন দেওয়ার পরপরই এ নিয়ে চলছে আলোচনা। নতুন রাষ্ট্রদূতকে নিয়ে প্রত্যাশা রয়েছে যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশিদেরও। আশা করছি যে বাংলাদেশে এই নতুন রাষ্ট্রদূত বাংলাদেশে একটা নতুন যুগের সূচনা করবে এবং অনেক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে বাংলাদেশের ভোট নিয়ে দৌড়ঝাঁপ করায় ব্যাপক আলোচিত সমালোচিত হন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ভোট শেষে 5 মাসের মাথায় তাকে ফিরিয়ে নিয়ে ঢাকায় নতুন রাষ্ট্রদূত দিচ্ছে ওয়াশিংটন। বিষয়টিকে অনেকেই দেখছেন ইতিবাচক হিসেবে। প্রেসিডেন্ট জো বাইডেন যে একজন দক্ষ কূটনীতিকবিদকে বাংলাদেশকে নিয়োগ দিচ্ছেন রাষ্ট্রদূত হিসেবে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে। ভূ রাজনীতিতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। রয়েছে ভিন্ন মত। নতুন রাষ্ট্রদূত মনোনয়নকে খুব সোজা চোখে দেখতে রাজি নন কেউ কেউ। যদিও রাষ্ট্রদূত পরিবর্তনের সঙ্গে মার্কিন পররাষ্ট্র নীতির পরিবর্তনের নজির কম বলে মত বিশেষজ্ঞদের। 2014 সালে ঢাকার মার্কিন দূতাবাসে উপমিশন প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন অভিজ্ঞ এই কূটনীতিক। একই পদে বর্তমানে চীনে কর্মরত রয়েছেন তিনি। 2018 সালে মার্কিন পররাষ্ট্র দপ্তরের অর্থনৈতিক ও ব্যবসা বিষয়ক ব্যুরোর বাণিজ্য নীতি বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং তার আগে মার্কিন নিষেধাজ্ঞা নীতি ও বাস্তবায়ন বিষয়ক পরিচালকের দায়িত্ব পালন করেন ডেভিড মিল। রাষ্ট্রীয় নীতি অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট মনোনীত ডেভিড মিলকে দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে শুনানির মুখোমুখি হতে হবে। শুনানিতে যোগ্য বিবেচিত হলে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেবেন ডেভিড মিল। বয়ে আনবেন নতুন কোনো বার্তা, যা দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে করবে আরও জোরদার। এমনটাই প্রত্যাশা সকলের। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। গাজায় যুদ্ধবিরতির দাবিতে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ। যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত আছে। যুক্তরাষ্ট্রের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান MIT এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে নামায় তাদের উপর চড়াও হয় পুলিশ, চলে ধরপাকড়।
যুক্তরাষ্ট্রে চলছে গাজায় যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ। দেশটির স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি MITর শিক্ষার্থীরা দেশটির অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতোই গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে ক্যাম্পাসে তাঁবু গেড়ে বিক্ষোভ করেন। তবে ক্যাম্পাসে পুলিশ ডেকে তাঁবু গুড়িয়ে দেয় কর্তৃপক্ষ। বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটকও করা হয়। চলতি সপ্তাহের শুরু থেকে বিক্ষোভকারী অনেক শিক্ষার্থীকে বহিষ্কার করে MIT কর্তৃপক্ষ। বিক্ষোভ করছেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের বহিষ্কারে আবারও হুঁশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় শনিবার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতক সমাপনী অনুষ্ঠানে ফিলিস্তিনের প্রতি সংহতি জানান বিক্ষোভকারীরা। কিছু সময় দেরি করে অনুষ্ঠান শুরু হলেও কোনো আটকের ঘটনা ঘটেনি। টেক্সাস বিশ্ববিদ্যালয়ের সমাপনী অনুষ্ঠানেও ফিলিস্তিনের পতাকা নিয়ে সংহতি জানান বিক্ষোভকারীরা। একই দিন উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানেও একইভাবে পতাকা হাতে সংহতি জানাতে দেখা যায়। মার্কিন বার্তা সংস্থা APর হিসেবে এ পর্যন্ত প্রায় 2900 শিক্ষার্থীকে আটক করা হয়েছে। গাজায় যুদ্ধ বন্ধ ও ইসরায়েলকে সহায়তা বন্ধের দাবিতে 17 এপ্রিল ক্যাম্পাসে তাঁবু গেড়ে বিক্ষোভ শুরু করেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে দেশটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষা প্রতিষ্ঠানেও। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বাঁধ ভাঙা উল্লাসে মাতোয়ারা শিক্ষার্থীরা। SSC পরীক্ষায় সর্বোচ্চ পাশের হার যশোরে 92%। এবারও এগিয়ে মেয়েরা। ছেলেরা কেন পিছিয়ে, কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী। জবাবদিহিতা না থাকায় শিক্ষা খাতকেও দলীয়করণ করছে সরকার, পাচার হচ্ছে মেধা, দাবি মির্জা ফখরুলের। আওয়ামী লীগের বিরুদ্ধে দেশকে সংকটে ফেলার অভিযোগ। এই ছিল দুপুরের সময়। এরপর বিভাগীয় সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী মার্জিয়া শ্রেয়া। ধন্যবাদ ইমা। বিভাগীয় সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।